জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে অর্থাৎ 11 ক্লাসে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে এবং ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নেবে ভেবেছো, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি নেবে ভেবেছো, তাদের জন্য আমি প্র্যাকটিক্যাল সহ, ভূগোলের প্র্যাকটিক্যাল সহ, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ ক্লাস এবং তার এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস আমি আমার এই চ্যানেলে করাবো। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে। এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 1 পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায়ে একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে। তোমরা যারা মাধ্যমিক পাশ করে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়েছো, তাদের যে প্রথম অধ্যায় আছে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 11-এ, সেই প্রথম অধ্যায় থেকে যেগুলো পড়তে হবে সেগুলো এই ক্লাসে সম্পূর্ণরূপে তোমরা যদি ভিডিওটা দেখো বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে চ্যাপ্টারটার নাম কি? প্রথম অধ্যায়, একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞান। বেশ, প্রথমে জেনে নিই আমরা অধ্যায় থেকে কি কি পড়ব। অধ্যায় থেকে আমরা পড়ব প্রথমে যে রাজনীতি বলতে কি বোঝায়। ঠিক আছে? রাজনীতি বলতে কি বোঝায় পড়ব প্রথমে। তারপর পড়ব রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন। তারপরে পড়ব রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা। তোমাদের সিলেবাসে এই যে রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান এই বিষয়টা নেই, তবু আমি পড়ার মাঝে একটুখানি বলে দেব বিষয়টা কি। ঠিক আছে? তবে চলো শুরু করি। প্রথমে রাজনীতি বলতে কি বোঝায়। রাজনীতি বলতে কি বোঝায় তার আগে আমরা একটু ভূমিকা পড়ে নিই। ভূমিকা বলতে কোন একটা চ্যাপ্টার শুরু হওয়ার আগে যে বিষয়টা আমরা পড়বো চ্যাপ্টারটা থেকে, সেই চ্যাপ্টারটার একটা সারাংশ থাকে। তেমন এখানেও সেই রকমই সারাংশ আমি দিয়েছি। সেখানে কি বলছে যে মানুষ যবে থেকে জন্মলাভ শুরু করে আজ পর্যন্ত মানুষের অন্যতম প্রধান কর্মকাণ্ড কি? রাজনীতি। আমাদের কাছে এই সাবজেক্টটা নতুন, তাই না? তোমরা যারা মাধ্যমিক পাশ করলে তোমাদের কাছে সাবজেক্টটা নতুন, যে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি হলো পলিটিক্যাল সায়েন্স, সায়েন্স শব্দটা যুক্ত আছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান আসলে কি? রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায় আমরা এই ক্লাসে সম্পূর্ণরূপে জানবো। ধীরে ধীরে তোমরা শোনো ক্লাসটা সম্পূর্ণরূপে, তাহলে ঠিক শেষ পর্যন্ত ক্লাসটা যখন শেষ হবে তোমরা ঠিক বুঝে যাবে যে রাষ্ট্রবিজ্ঞান আসলে কি। তোমরা শুধু এখন জেনে নাও যে রাষ্ট্রবিজ্ঞান হলো একটা এমন সাবজেক্ট যেটা তুমি জানলে সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশ কিভাবে পরিচালনা হয়, প্রত্যেকটা দেশ কেমন ধরনের দেশ, সে সম্পর্কে বিষয় জানতে পারবে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। ঠিক আছে? সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। তার আগে আমরা ভূমিকা থেকে শুরু করি, ধীরে ধীরে রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে সেটা আমরা জানতে পারবো। এখানে ভূমিকাতে কি বলছে? মানব সভ্যতার জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের অন্যতম প্রধান কর্মকাণ্ড হলো রাজনীতি। সমাজবদ্ধ জীব হিসাবে মানুষ তার নিরাপত্তা, মানুষের নিজের নিরাপত্তা এবং সার্বিক ব্যক্তিত্ব বিকাশের স্বার্থে, মনে রাখবে, মানুষ তার নিজের নিরাপত্তা এবং সার্বিক তার বিকাশের জন্য, ডেভেলপমেন্টের জন্য প্রথমে তারা কি তৈরি করেছিল? পরিবার, তারপরে গ্রামে, পরবর্তীকালে রাষ্ট্রের মাধ্যমে সংগঠিত হয়েছে। মানুষ তার নিজের নিরাপত্তার জন্য রাষ্ট্র তৈরি করেছে। তাহলে এই লাইন থেকে বুঝতে পারলাম। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটলের মতে কি বলছে? সমাজ বহির্ভূত মানুষ নয়, সমাজ বহির্ভূত মানুষ হয় ভগবান নয়তো পশু। অর্থাৎ সমাজে যারা বসবাস করে না তারা হয় ভগবান হবে নয় পশু হবে। ঠিক আছে? আর কি বলছে? সমাজবদ্ধ জীব হিসাবে মানুষের মধ্যেই নিহিত আছে কি? আছে বৈচিত্র্য। অর্থাৎ ভাষার বৈচিত্র্য আছে, ধর্মের বৈচিত্র্য, জাতিসত্তার বৈচিত্র্য, ভূখণ্ডের বৈচিত্র্য ইত্যাদি উপাদান মানুষের পৃথক পৃথক আত্মপরিচয় গঠন করেছে। পাশাপাশি এই উপাদানগুলি মানুষের মধ্যে সৃষ্টি করেছে পারস্পরিক দ্বন্দ্ব, অর্থাৎ
মানুষে মানুষে একটা ঐক্যবদ্ধ বা বৈচিত্রতা তৈরি করেছে, আবার এই বৈচিত্রতার জন্য মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বলা বাহুল্য, মানব সমাজের এই দ্বন্দ্বের নিরসনের সৃষ্টি হয়েছে রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থার। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে মানুষে মানুষের দ্বন্দ্ব হলো বৈচিত্রতার জন্য, সেই দ্বন্দ্বকে যাতে কমানো যায়, সেই দ্বন্দ্ব যাতে আর না হয়, তার জন্য রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থার সৃষ্টি হয়েছে। মনে রাখবে, রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থার সৃষ্টি হয়েছে মানুষে মানুষের দ্বন্দ্ব কমানোর জন্য। আবার সমাজবদ্ধ মানুষের বিবিধ জটিলতার দিকগুলি পর্যালোচনার তাগিদেই সমাজবিজ্ঞানের একটি অংশ হিসাবে আবির্ভাব ঘটেছে রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, সমাজবদ্ধ মানুষের যে এত জটিলতা আসছে, সে এত জটিলতাকে যাতে কমানো যায়, জটিলতা যাতে পর্যালোচনা করা যায়, সেই হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টটা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম যে রাষ্ট্রবিজ্ঞানের যে সাবজেক্টটা, সেটা তৈরি হয়েছে মূলত যে মানুষে মানুষের যে দ্বন্দ্ব এবং মানুষে মানুষের যে জটিলতা তৈরি হচ্ছে, সেই জটিলতাটাকে যাতে কমানো যায়। ভূমিকা থেকে বুঝতে পারলাম। আবার অ্যারিস্টটল কি বলছে, এই লাইনটা মনে রাখবি, ইম্পর্টেন্ট লাইন, কি যে সমাজ বহির্ভূত মানুষ হয় ভগবান হবে নয়তো পশু হবে। এইরকম কোটেশন গুলো মনে রাখবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, এমসিকিউ প্রশ্ন আসবে। এরপরে আমরা পড়ি রাজনীতি বলতে কি বোঝায়। রাজনীতি বলতে বোঝায়, এখানে আমি কিছুটা লিখেছি, রাজনীতি বলতে বোঝায়, পড়ি এইটা, তারপরে আমি ব্যাখ্যা করে দিই। আক্ষরিক অর্থে রাজনীতি বলতে রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত নীতি বা কলা কৌশলকেই বোঝায়। এটা মনে রাখবে, একটা দেশ কি করে পরিচালনা করলে আরো ভালো করে পরিচালনা করা যায়, সেইটাকেই বোঝায় কি রাজনীতি। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার কৌশল বা পদ্ধতিকে রাজনীতি বলা হয়। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হওয়া স্বাভাবিক যে রাষ্ট্রের জন্মের আগে রাজনীতির কোনো উপস্থিত ছিল না, তাই না? আমরা এখানে যদি বলি যে রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি প্রয়োজন, তাহলে রাষ্ট্র যখন তৈরি হয়নি, একটা দেশ যখন তৈরি হয়নি, তখন তাহলে রাজনীতি ছিল না, কিন্তু ব্যাপারটা ঠিক নয়। রাজনীতি মানুষ তৈরি হওয়ার পরেই শুরু হয়ে গেছে। রাষ্ট্র সৃষ্টির পূর্বেও মানুষ যখন প্রকৃতির রাজ্যে বসবাস করতো, তখনও মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতি বিষয়টি জড়িত ছিল। অর্থাৎ রাজনীতি আজকের বিষয় নয়, প্রায় বহু বছর আগেই এই রাজনীতি শব্দটা যুক্ত হয়েছে। ঠিক আছে, প্রকৃতির রাজ্যে যখন মানুষ বসবাস করত, তখনও মানুষ রাজনীতি করত। বোঝা গেল? তাই অ্যারিস্টটল, মনে রাখবে অ্যারিস্টটল, তার গ্রন্থের নাম কি ছিল? অ্যারিস্টটলের গ্রন্থের নাম ছিল পলিটিক্স। পলিটিক্স যে বইটা, সেখানে তিনি উল্লেখ করেছেন যে রাজনীতি শব্দটির প্রচলন শুরু হয় প্রায় 2500 বছর আগে। ঠিক আছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানীরা এখন বুঝতে পারছে যে অ্যারিস্টটল যে পলিটিক্স গ্রন্থটা লিখেছিলেন, তারপর থেকেই হয়তো রাষ্ট্রবিজ্ঞান যে শব্দটার মধ্যে রাজনীতি শব্দটা ব্যবহার শুরু হয়ে গেছে। অর্থাৎ রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের আগেই এসছে। ঠিক আছে, কিভাবে এসছে? পলিটিক্স যে বইটা অ্যারিস্টটল লিখেছে, তারপর থেকে প্রায় 2500 বছর আগে এই বইটা অ্যারিস্টটল লিখেছিলেন। বেশ, রাজনীতির সম্পর্কে আরেকটু বলি। এবার শব্দ দিয়েছে সংকীর্ণ অর্থে রাজনীতি কি আমরা পড়বো, আর বৃহত্তর অর্থে রাজনীতি বলতে কি বোঝায়। সংকীর্ণ অর্থে রাষ্ট্রবিজ্ঞান যে তোমরা সাবজেক্ট নিয়েছো, বিভিন্ন জায়গায় এখানে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে শব্দটা পাবে। এটা বৃহত্তর বা ব্যাপক অর্থেও বলা হয়। ঠিক আছে, ব্যাপক অর্থ বা বৃহত্তর অর্থেও বলা হয়। বেশ, তাহলে সংকীর্ণ অর্থে তোমরা মনে রাখবে, সংকীর্ণ অর্থে আমরা যদি মানুষ হিসাবে বলি, মানুষ মানে কি? সংকীর্ণ অর্থ যদি বলি যে মানুষ মানে কি, মানুষ মানে বলি যে যার নাক, কান, চোখ, মুখ আছে, বায়োলজিক্যাল কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো যদি থাকে তাকে বলা হয় মানুষ। এটা হয়ে গেল সংকীর্ণ অর্থে মানুষের সংজ্ঞা। কিন্তু মানুষের সংজ্ঞা যদি আমরা বৃহত্তর বা ব্যাপক অর্থে বলি, মানুষ বলতে কাকে বোঝায়? মানুষ বলতে তাকেই বলবো যার বায়োলজিক্যাল বৈশিষ্ট্য হিসাবে নাক, কান, চোখ, মুখ, হাত, পা আছে, সেটা তো হবেই, প্লাস সে অবশ্যই বুদ্ধিমান হবে, বোকা হবে না, সে অসৎ ব্যক্তি হবে না, ভালো হবে চরিত্রের দিক থেকে, তাকে বলবো মানুষ। তাহলে বৃহত্তর অর্থে বায়োলজিক্যাল বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে যে মানুষের যে বৈশিষ্ট্য, যেমন কি কি বললাম, যে ভালো মানুষ, সে কি কি থাকে, বুদ্ধি, জ্ঞান, বোধ, এইগুলো যার আছে, তাকেই বলা হয়
কি মানুষ। ঠিক আছে, তাই সংকীর্ণ অর্থে মানুষ বলতে শুধুমাত্র নাক কান চোখ মুখ আছে তাকেই বলবো, আর বৃহত্তর অর্থে মানুষ বলতে যার জ্ঞান আছে, বোধ আছে, বুদ্ধি আছে, সে অসৎ নয়, খারাপ কাজ করে না, তাকেই মানুষ বলবো। তেমনি রাজনীতিও এখানে সেই রকমই। ঠিক আছে, সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে কি বোঝায় দেখো, যে বলেছে রাজনীতির অর্থ ও প্রকৃতি সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। গ্রিক শব্দ পলিস থেকে ইংরেজি পলিটিক্স শব্দটি এসেছে, মনে রাখবে শব্দটা, মনে রাখবে পলিস থেকে এই শব্দটা এসেছে। পলিস শব্দের আক্ষরিক অর্থ হলো নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসে স্বাধীন স্বশাসিত বিভিন্ন নগররাষ্ট্র তাদের সরকারি ব্যবস্থার পরিচালনা সম্পর্কিত চর্চায় কি ছিল, রাজনীতি হিসাবে বিবেচিত হতো। আমরা জানি যে প্রাচীন গ্রিসে নগররাষ্ট্র তৈরি হয়েছিল, সেই নগররাষ্ট্রে তাদের সরকারি ব্যবস্থা পরিচালনা সম্পর্কিত চর্চায় রাজনীতি হিসাবে বিবেচিত হতো। অর্থাৎ ওই নগররাষ্ট্র, যে ছোট ছোট নগররাষ্ট্র ছিল, সেগুলো পরিচালনা বা সরকারি ব্যবস্থা পরিচালনা করাই ছিল রাজনীতি। ঠিক আছে, এবার রাজনীতি সম্পর্কিত এই সাবেকি ধারণাতে কি বলা হয়, যেমন রাজনীতি বলতে সরকার, আমলাতন্ত্র, আমলাতন্ত্র মানে এসডিও বিডিও কে বলা হয় আমলা বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, সেনাবাহিনী, পুলিশ ইত্যাদি বিষয়ে অনুপ্রবেশ ঘটায়। এক্ষেত্রে রাজনীতিকে এই সমস্ত জনভিত্তিক প্রতিষ্ঠানের প্রেক্ষিতে জনভিত্তিক কার্যকলাপ হিসাবে বিবেচিত করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই যে রাষ্ট্রবিজ্ঞান যে শব্দটা, তার মধ্যে যে রাজনীতি আছে, রাজনীতি বলতে কি বোঝায়, যে সরকারি পরিচালনা করার যে পদ্ধতি। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কি কি ঢুকে যায়, যে সরকার, আমলাতন্ত্র, সেনাবাহিনী, পুলিশ ইত্যাদি বিষয়ের অনুপ্রবেশ ঘটায়। তাই এখানে রাজনীতি যে ভাবনা চিন্তাটা, রাজনীতির যে অর্থ, এখানে কি হয়ে গেল, সংকীর্ণ, ছোট অর্থে বোঝাচ্ছি যে সরকার, আমলাতন্ত্র, সেনাবাহিনী, পুলিশ বাহিনী ঠিকঠাক করে দেশকে পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে, মানে সেটা কি রাজনীতি করে দেশকে পরিচালনা করছে, এটা হয়ে গেল সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে বলতে কি বোঝায়, ব্যাপক অর্থে বলতে বোঝায় রাজনীতি হলো সাবেকি এই ধারণা পরিবর্তন লক্ষ্য করা যায় কত শতকে, বিংশ শতাব্দীতে, অর্থাৎ 2000 খ্রিস্টাব্দের পর থেকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতি শব্দটিকে বৃহত্তর অর্থে ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন, ব্যাপক অর্থে রাজনীতি শুধুমাত্র রাষ্ট্র সীমানার মধ্যে আবদ্ধ নয়, এখানে আধুনিক রাজনীতির আলোচনায় ক্ষমতা, রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে বোঝায় যারা কোনো সরকারি কোনো দপ্তর বা সরকারকে কোনো কোনো বিষয় সম্পর্কে চাপে রাখে সঠিক কাজ করার জন্য, যেমন শ্রমিক ইউনিয়ন বা যে কোনো ইউনিয়ন। আমরা জানি যে মাধ্যমিকে আমরা পড়েছি AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তাহলে সেই ধরনের ইউনিয়নগুলো রাজনীতি দলগুলোকে কি রাখে, চাপে রাখে, তাই তাদের কি বলা হয়, প্রেসার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রাজনৈতিক সংস্কৃতি, রাজনীতিতে অংশগ্রহণ মানুষের, নির্বাচনী আচরণ, মানুষ কি ধরনের আচরণ করছে ভোট আসার পর, তারপর জনমত, মানুষের কি কি মতামত আছে, নাগরিক সমাজ কেমন ইত্যাদি বিষয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়ে থাকে। এখানে শুধু সরকারের কাজ পরিচালনা আসবে না, এখানে রাজনৈতিক দল আসবে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকবে, ভোট এলে মানুষদের কেমন আচরণ হয়, জনমত কি, নাগরিক সমাজ ইত্যাদি বিষয় কি রাজনীতির ভেতরে অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, তোমাদের কাছে নতুন সাবজেক্ট এটা, কিন্তু তোমরা যদি এই ক্লাসগুলো ভালো করে মন দিয়ে করো, তাহলে নতুন সাবজেক্ট একবারে তোমাদের সঙ্গে একটা ভীষণ রকম ভাবে ফ্যামিলিয়ারিটি হয়ে যাবে, ভীষণ ভালোভাবে পরিচয় হয়ে যাবে। তাই আমার ক্লাসগুলো ভালো করে ফলো করো, তাহলে ক্লাসগুলো ফলো করলে তুমি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত যে ধারণাগুলো আছে সেগুলো খুব সহজেই বুঝতে পারবে। তাহলে বৃহত্তর অর্থে রাজনীতি বলতে কি বোঝায়, সেখানে শুধু সরকার, আমলাতন্ত্র আসবে না, সেখানে আসবে কি, মানুষও অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানুষ অন্তর্ভুক্ত হবে, মানুষের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দল আসবে, নির্বাচনী আচরণ আসবে। ঠিক আছে, নির্বাচনী আচরণ মানে কি, যখন ভোট আসে তখন। ঠিক আছে, রাজনৈতিক অংশগ্রহণ, আমাদের দেশ কি গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে গণতান্ত্রিক দেশ মানে কি, ভোট হয় 5 বছর অন্তর অন্তর, সেই ভোট এলে মানুষের কি কি ভাবনা চিন্তা তৈরি হয়, মানুষ কতটা ভোট দিতে আগ্রহী হচ্ছে, এই সমস্ত কিছুই মানে টোটাল বিষয়ে রাজনীতিতে অন্তর্ভুক্ত হচ্ছে। যেটা সংকীর্ণ অর্থে হলো না, সেটা বৃহত্তর অর্থে বা ব্যাপক অর্থে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে। তাই এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে কি বোঝায়,
এমসিকিউ আসবে। আর বৃহত্তর অর্থে বা ব্যাপক অর্থে রাজনীতি বলতে কি বোঝায়? বেশ, রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায় সেটা আমরা জানি এবার। যে এখানে আমি পড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আলোচনা করছি। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অর্থ সম্পূর্ণ আলাদা। তা ঠিক আছে, এখানে রাজনীতি হলো একটি কলা। এখানে রাজনীতি হলো একটি কলা। এখানে কে বলেছে? তার মতে মানে ব্লুন্টসলি বলেছে। ব্লুন্টসলি, এরকম রাষ্ট্রবিজ্ঞানীদের নাম মনে রাখবে। ব্লুন্টসলি বলেছেন রাজনীতি হলো একটি কলা বা রাষ্ট্র পরিচালনা ও নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত। রাষ্ট্র কি করে পরিচালনা করবে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান একটি বিষয় যা রাষ্ট্রের উদ্ভব কি করে হলো, রাষ্ট্রের প্রকৃতি কেমন, রাষ্ট্রের বিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ সুতরাং কি রাজনীতির অর্থ ধারণাগত পরিধি রাষ্ট্রবিজ্ঞানের পরিধির তুলনায় অনেক বেশি সংকুচিত। অর্থাৎ রাজনীতি বলতে ছোট্ট বিষয়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বলতে অনেকটা বড় বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যখন দেশ তৈরি হচ্ছিল, জাতিরাষ্ট্র তৈরি হচ্ছিল, সেই প্রেক্ষিতে সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে যে সমস্যা হচ্ছিল, জটিলতা হয়েছিল, সেটা বৃদ্ধি পেয়েছিল। আর এই জটিল সমস্যার সমাধানের জন্য প্রয়োজন রাষ্ট্র সম্পর্কিত সুসংবদ্ধ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। সেই কারণে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা প্রাচীনের শাস্ত্রটিকে রাজনীতি না বলে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স নামেই বলা হয়। পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, এই যে রাজনীতি মানে আমরা একটু আগে কি পড়লাম? পলিটিক্স। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি হলো পলিটিক্যাল সায়েন্স আর রাজনীতির ইংরেজি হলো পলিটিক্স। অর্থাৎ এই দুটোর সঙ্গে অনেকটা সম্পর্ক আছে। অর্থাৎ রাজনীতি মানে ছোট আর রাষ্ট্রবিজ্ঞান মানে অনেকটা বড়। কখন তৈরি হলো সাবজেক্টটা? যখন ইউরোপে ছোট ছোট অনেক রাষ্ট্র তৈরি হচ্ছে। ঠিক আছে, ইউরোপে অনেক রাষ্ট্র তৈরি হচ্ছে, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই সময় কিছু কিছু জটিল সমস্যা হচ্ছিল। কি করে রাষ্ট্র পরিচালনা হবে, সেই দেশটা গণতন্ত্র হবে না স্বৈরতন্ত্র হবে বা রাজতন্ত্র হবে, এই সমস্ত বিষয় নিয়ে জটিলতা দেখা দিচ্ছিল। মানুষের বিহেভিয়ার ভালো করে বোঝার জন্য তখন এই রাষ্ট্রবিজ্ঞান শব্দটা এসেছিল। অর্থাৎ মানুষ কোন ভাবে ভালো থাকবে, কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, এই বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞান পড়লে জানতে পারবে। তাই সেই উদ্দেশ্যেই রাষ্ট্র পরিচালনা যাতে ভালো করে হয়, জটিল সমস্যা যাতে ভালো করে সলভ হয়, তার জন্য রাষ্ট্রবিজ্ঞানটা উদ্ভব হয়েছে। এরপরে আমরা পড়ব রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হিসাবে কারা কারা দিয়েছে? সাধারণ সংজ্ঞা দিয়েছেন বা সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। অর্থাৎ এই যে সংজ্ঞাগুলো তোমরা দেখছো যে ব্যক্তিরা দিয়েছে, পরীক্ষায় প্রশ্ন দেবে যে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা কারা দিয়েছে। খুব ভালো রকম ভাবে মনে রাখবে, বিশেষ করে মনে রাখবে গার্নার, গেটেল, ব্লুন্টসলি। ঠিক আছে, এটা ব্লুন্টসলি হবে। হ্যাঁ, এটা ব্লুন্টসলি। একটু আগে আমরা পড়লাম ব্লুন্টসলি। এই ব্লুন্টসলি কি বলেছে, গার্নার কি বলেছে, গেটেল কি বলেছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তারা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছে। অর্থাৎ যাই বলেছে কিনা সবকটাই কেন্দ্রে কি ছিল? রাষ্ট্র ছিল। তাই তারা কি কি সংজ্ঞা দিয়েছে দেখো। সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো তুলে দিতে পারে পরীক্ষায়। এই যে গার্নার যে সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞাটা তুলে দেবে, বলবে যে কে দিয়েছে সংজ্ঞাটা। তাহলে আমরা এবার জানি যে গার্নার কি সংজ্ঞা দিয়েছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত সেই শাস্ত্র, যে শাস্ত্র রাষ্ট্রের উৎপত্তি কি করে হয়েছে, রাষ্ট্র কি করে বিকাশ হচ্ছে, রাষ্ট্রের তত্ত্ব, রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের কার্যাবলী নিয়ে আলোচনা করে। তার মতে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্রীয় করে। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, মনে রাখবে। আমি স্টার মার্ক করে দিচ্ছি, যে যে শব্দগুলো ইম্পর্টেন্ট আমি তার পাশে স্টার মার্ক করে দেব। অবশ্যই তোমরা যখন ভিডিওটা দেখে রিভিশন করবে তখন এই শব্দগুলো, লাইনগুলো মনে রাখবে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে। বেশ, এরপরে কে বলছে? আমরা গার্নারের কথা শুনলাম। এরপরে পল জানের মতে কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতি নিয়ে আলোচনা করে। রাষ্ট্রের ভিত্তি ও সরকারি নীতি নিয়ে আলোচনা করে, অতটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে ব্লুন্টসলি কি বলছে খুব ভালো করে মনে রাখবে, যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের মৌলিক অবস্থা, প্রকৃতি, তার বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে।
রাষ্ট্রের প্রকৃতি, কোন একটা রাষ্ট্র গণতন্ত্র, তারপরে কোন একটা রাষ্ট্র স্বৈরতন্ত্র, কোন একটা রাষ্ট্র পুঁজিবাদী, কোন একটা রাষ্ট্র সমাজতন্ত্র হতে পারে, সেটাকে বলা হয় রাষ্ট্রের প্রকৃতি। এই যে শব্দগুলো বললাম, পুঁজিবাদী, সমাজতন্ত্র, গণতন্ত্র, আমরা পরে ক্লাসগুলোতে জানবো ধীরে ধীরে শব্দগুলো, ঠিক আছে? তাই ভয় পাওয়ার কিছু নেই, শব্দগুলো সম্পর্কে আমরা পরিচয় করব। আজকে প্রথম ক্লাস, তাই সব তো একবারে বলা যাবে না, তাই যে যতটুকু বলছি যতটা বুঝতে পারছো বোঝো। আবার যখন শেষের দিকে চ্যাপ্টারগুলো পড়ানোর সঙ্গে সঙ্গে আমি শব্দগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করাবো, তখন আবার এই ভিডিওটা একবার দেখে নিলেই, বা হাই স্পিড করে দেখে নেবে, 2x স্পিডে করে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তিনি কি বলেছেন? ব্লুমসলির মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। তাহলে এই শব্দটাও মনে রাখবে যে ব্লুমসলির মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, ঠিক আছে? এই শব্দটা ইম্পর্টেন্ট। হ্যারেল্ড জোসেফ ল্যাস্কি কি বলছে? যে এ গ্রামার অফ পলিটিক্স, বইয়ের নাম মনে রাখবে, গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে বলেছেন, দ্য স্টাডি অফ পলিটিক্স কনসার্ন ইটসেলফ, অর্থাৎ রাজনীতি আলোচনা করে একটা সম্বন্ধে, কি সম্বন্ধে? উইথ দ্য লাইফ অফ মেন ইন রিলেশন টু অর্গানাইজ স্টেটস। অর্গানাইজ স্টেট মানে কি? একটা নির্দিষ্ট রাষ্ট্রে মানুষের সঙ্গে কি সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করে কি? রাষ্ট্রবিজ্ঞান। দ্য স্টাডি অফ পলিটিক্স কনসার্ন ইটসেলফ, রাষ্ট্র কি বলে? রাজনীতি আলোচনা করে কি সম্বন্ধে? উইথ দ্য লাইফ অফ মেন ইন রিলেশন টু অর্গানাইজ স্টেট, ঠিক আছে? রাজনীতি তার নিজের সঙ্গে যেমন আলোচনা করে, এবং মানুষের সঙ্গে একটা দেশের কি সম্পর্ক সেটাও আলোচনা করে, ঠিক আছে? এরপরে কি বলেছে গেটেল? কি বলেছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হিসাবে? গেটেল বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কি ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান, আগে কেমন ছিল রাষ্ট্র, বর্তমানে রাষ্ট্র সম্পর্কে বিশ্লেষণামূলক বর্ণনা, এখন বর্তমানে কি হয়েছে, কি ধরনের রাষ্ট্র তৈরি হয়েছে, আর ভবিষ্যতে রাষ্ট্র কি হওয়া উচিত, তার রাজনৈতিক ও নৈতিক আলোচনা। ইম্পর্টেন্ট লাইন, খুব মনে রাখবে। অর্থাৎ রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে, আগে কি ছিল, বর্তমানে কি আছে, এই সম্পর্কে নির্ধারণ করার কথা বলেছেন গেটেল। গিলক্রিস্ট কি বলেছে? যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকারকে নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র সরকারকে নিয়ে আলোচনা করে। সরকার মানে কি? সরকার বলতে কোন একটা ব্যক্তি নয়, সরকারের তিনটে অঙ্গ মনে রাখবে, আমি লিখছি সরকারের তিনটে অঙ্গ। একটা আইন বিভাগ, 2 নম্বর বিচার বিভাগ, আর কি হবে? শাসন বিভাগ। তাহলে সরকারের তিনটে ভাগ, হ্যাঁ? আইন বিভাগ কি করবে? আইন তৈরি করবে। শাসন বিভাগ কি করবে? সেই আইনগুলোকে মানুষের কাছে কার্যকর করবে। আর বিচার বিভাগ কি করবে? সেই আইনগুলোকে কেউ যদি লঙ্ঘন করে তার বিচার করবে, ঠিক আছে? সরকার এই তিনটে অঙ্গ নিয়ে তৈরি হয়, মনে রাখবে। আমাদের যে আইন তৈরি করে সেটা হলো পার্লামেন্ট, সারা দেশের আইন তৈরি করে পার্লামেন্ট, আর রাজ্যের আইন তৈরি করে বিধানসভা। তাদেরও কিছু লিমিটেশন আছে। কেন্দ্র, যে বললাম আমাদের দেশে যে কেন্দ্র সরকার আছে, পার্লামেন্টের যে লোকসভা, সে আমাদের নিম্নকক্ষ, সেই প্রথম যে কোনো আইন সংক্রান্ত বিল পাশ করে, বিশেষ করে জেনারেলি, ঠিক আছে? আর রাজ্যের ক্ষেত্রে আইন তৈরি করার জন্য বিল পাশ করে কোথায়? বিধানসভায়। এবার রাজ্য বিধানসভা যা খুশি তাই আইন প্রণয়ন করতে পারবে না, রাজ্য বিধানসভাকেও কিছু অধিকার দিচ্ছে, সেই অধিকারের মধ্যেই আইন তৈরি করতে পারবে। কিন্তু দেশের ক্ষেত্রে যে আছে, পার্লামেন্টের মধ্যে যে লোকসভা আছে, সে আইন তৈরি করতে পারে, সেটা কেন্দ্রের বিরুদ্ধেও যেতে পারে মাঝে মাঝে, কিন্তু রাজ্য আইন তৈরি করবে, দেশের বিরোধিতা করতে পারবে না। এরপরে কি বলেছে? যে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। সার্বভৌমিকতা মানে বর্তমানে জেনে নাও, শুধুমাত্র যে কোনো একটা দেশকে অন্য কোনো দেশ যদি নিয়ন্ত্রণ না করে, তাহলেই সেই দেশটা হয়ে যাবে কি? সার্বভৌমিকতা। যেমন আমাদের দেশ 1947 সাল 15ই আগস্টের আগে পরাধীন ছিল, তাহলে আমাদের দেশ কি হয়েছিল? সার্বভৌম ছিল না, এখন বর্তমানে সার্বভৌম হয়েছে। জেলেনিকের মতে কি বলছে? রাষ্ট্রবিজ্ঞানে হলো রাষ্ট্রের তত্ত্ব গতি প্রকৃতির ব্যাখ্যা দেয়, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের তত্ত্ব গতি প্রকৃতি ব্যাখ্যা দেয়। আবার সিলির মতে কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান একমাত্র বিষয় হলো সরকার। লিকক ও ক্যাটলিনও রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে এ প্রসঙ্গে একই
বক্তব্য তুলে ধরেছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের আমরা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা পড়ে নিলাম। অবশ্যই এখানে মনে রাখবে গেটেল, গার্নার, ঠিক আছে, ব্লুমসলি, আর অবশ্যই মনে রাখবে যে কারা কারা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, এখানে এটাও ইম্পর্টেন্ট, এই স্লাইডটাও ইম্পর্টেন্ট, কারা কারা রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞা দিয়েছেন। আমি এই চ্যাপ্টারটা পড়ানোর পরে যখন প্রশ্ন করাবো তখন দেখতে পারবে প্রশ্নগুলো কি আসছে চ্যাপ্টার থেকে। এরপরে আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কি বলছে? আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী, আচরণবাদী বলতে বোঝায় যে মানুষের বিহেভিয়ারকে দেখে যেগুলো বলে, ঠিক আছে, মানুষের আচরণ দেখে যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার আলোচনায় ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ যেমন আসে, কোনো কোনো পার্টিকুলার ব্যক্তি বা গোষ্ঠী, রাজনৈতিক দল যেমন থাকবে, স্বার্থ গোষ্ঠী থাকবে, রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই থাকবে, কর্তৃত্ব, প্রভাব, বেসরকারি প্রতিষ্ঠান প্রভৃতি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা তো আমরা জানলাম। অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় প্রথম কি বলেছে? ডেভিড ট্রুম্যান, হ্যারল্ড ল্যাসওয়েল, মর্টন কাপলার, ডেভিড ইস্টন, ডেভিড ট্রুম্যান, ডেভিড আফটার, রবার্ট ডাল, চার্লস মেরিয়াম, জে.ডি.বি. মিলার, অ্যালান বল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছে। এই বিজ্ঞানীদের এই যে দার্শনিক বা পলিটিক্যাল সায়েন্সের যারা রাষ্ট্রবিজ্ঞানী আছে তাদের নাম অবশ্যই মনে রাখবে, তারা রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছে। হ্যারল্ড ল্যাসওয়েল কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান সমাজে প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্ক বিশ্লেষণ ও আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান সমাজে প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ করে। মর্টন কাপলারের মতে কি বলছে? যে রাষ্ট্রবিজ্ঞান হলো ক্ষমতার সৃষ্টি ও বন্টনের আলোচনা। ক্ষমতা সৃষ্টি ও বন্টনের আলোচনা হলো মর্টন কাপলারের মতে রাষ্ট্রবিজ্ঞান। আর ডেভিড ইস্টন কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের অনুশীলন। অর্থাৎ মূল্য বলতে কি বোঝায়? আমাদের জীবনে একটা ভ্যালু সিস্টেম আছে, ভ্যালু সিস্টেম, ঠিক আছে। এই ভ্যালু সিস্টেম মানে কি? যেমন তুমি মিথ্যে কথা বলো না, তুমি খুব শান্তশিষ্ট, তুমি কাউকে রাগ দেখাও না, এটা তোমার জীবনের ভ্যালু সিস্টেম, তুমি মিথ্যে কথা বলো না। তেমনি ডেভিড ইস্টনের মতে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে যে জনগণের মধ্যে কি ধরনের ভাবনা চিন্তা বা কোন ধরনের মূল্য আছে, ঠিক আছে। তাই বলছে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের অনুশীলন। মানুষের বিহেভিয়ার কেমন, মানুষের ভ্যালু সিস্টেম কেমন জীবনে, একটা রাষ্ট্রের মধ্যে তো মানুষ থাকে, তাদের ভ্যালু সিস্টেম যেমন হবে রাষ্ট্রের প্রকৃতিও প্রায় সেই রকমই হবে। তাই ডেভিড ইস্টন এই কথা বলেছে, ঠিক আছে। তারপরে কি বলেছে? যে ডেভিড ইস্টনের পরবর্তীকালে কি বলছে? তার মতে কি বলছে? সীমিত সম্পদের অধিকার নিয়ে সমাজ গোষ্ঠীর মধ্যে প্রতিনিয়ত কি চলে? দ্বন্দ্ব চলে। অল্প কিছু সম্পদ আমাদের সমাজে আছে, আর এই সম্পদ নিয়ে নিজেদের মধ্যে কি চলে? দ্বন্দ্ব চলে, প্রতিযোগিতা চলে। সরকারের কাজ কি? রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় ডেভিড ইস্টন বলছে সরকারের কাজ হলো যে দ্বন্দ্বগুলো চলছে মানুষের মধ্যে, দ্বন্দ্ব প্রতিযোগিতা চলছে, সেই দ্বন্দ্ব বা প্রতিযোগিতা নিষ্পত্তি করা হলো রাষ্ট্রবিজ্ঞানের কাজ, ঠিক আছে। ডেভিড ট্রুম্যান, এবার রাষ্ট্রবিজ্ঞান তো পায়ে হেঁটে যাবে না, তোমরা পড়াশোনা করবে, তোমরা সেই সমস্যার সমাধান করবে। ডেভিড ট্রুম্যান কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান মানুষের পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষণযোগ্য আচরণের অবজার্ভড অ্যান্ড অবজারভেবল বিহেভিয়ার অফ ম্যান প্রেক্ষাপটে রাজনৈতিক বিষয়সমূহ অর্থাৎ রাষ্ট্র, সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠান প্রভৃতি বিষয়ে আলোচনা করে থাকে। এইখানেও তিনি বললেন যে রাষ্ট্র, সরকার, রাজনীতি বললেন, তিনটে বিষয় বললেন, কিন্তু একটা কিছু কিন্তু বলেনি, ঠিক আছে। রাষ্ট্র বলেছে, সরকারও বলেছে, রাজনৈতিক প্রতিষ্ঠানও বলেছে, তাই এটা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা নয়। রবার্ট ডাল কি বলছে? রবার্ট ডালের মতে ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়। ক্ষমতা কার আছে, শাসন কিভাবে করছে, কর্তৃত্ব ফলাচ্ছে কিনা কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী, এই রকম। ডেভিড মিলার কি বলছে? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় বিরোধ ও সংঘাতকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হিসাবে অন্তর্ভুক্ত করার পক্ষপাতী, ঠিক আছে। বিরোধ ও সংঘাত অর্থাৎ মানুষে দ্বন্দ্ব চলে, বিরোধ চলে, সেই সংঘাত হয়, আবার মানুষ ঠান্ডা হয়,
অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কি করে? বিরোধ ও সংঘাতকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। অ্যালান বল, মনে রাখবে অ্যালান বল কি বলেছে? রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় বা সমাজে গোষ্ঠীসমূহের মধ্যে প্রতিফলিত দ্বন্দ্ব ও প্রতিযোগিতা চলছে, সরকারের কাজ হলো এই সংঘাতের নিষ্পত্তি করা। প্রত্যেকটা সময় মানুষের দ্বন্দ্ব চলছে, ঠিক আছে, সম্পদ নিয়ে সামাজিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বের নিরসন করার কাজ কি? সরকারের। মানুষের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্বের সমাধান সংক্রান্ত বিষয়কে নিয়ে আলোচনা করে। তাহলে এখানে বুঝতে পারলে যে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার পরে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। ব্যক্তিগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে যে কারা কারা ছিল। আধুনিক অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা কারা দিয়েছে, এই যে এখানে দাগিয়ে দিলাম। এইখান থেকে হ্যারল্ড ল্যাসওয়েলস থেকে মর্টন কাপলার, ডেভিড ইস্টন, ডেভিড ট্রুম্যান, ডেভিড আফটার প্রমুখ, ঠিক আছে। এরপরে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হওয়ার পরে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা মার্ক্সবাদীরা দিয়েছে। এবার তোমরা রাষ্ট্রবিজ্ঞান যেহেতু সাবজেক্ট নিয়েছো, সব জায়গায় মার্ক্সবাদী পাবে। এই মার্ক্সবাদীরা সবসময় তাদের আলোচনা করবে কি? শ্রেণী সংঘর্ষের কথা বলবে সবসময়, যে সমাজে অভিজাত মানুষদের দ্বারা সবসময় নাকি সমাজের নিচুতলার মানুষরা অত্যাচারিত হয়। তিনি এই মার্ক্সবাদী কার্ল মার্ক্স লিখেছিলেন দাস ক্যাপিটাল বইতে, তিনি এই কথা বলেছেন এবং তার যারা অনুসরণকারী ছিল তারাও বলতেন। অর্থাৎ মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সমাজের শ্রেণী সম্পর্ক, শ্রেণী সংগ্রাম, ক্ষমতা দ্বন্দ্ব ইত্যাদি সম্পর্কিত বিচার বিশ্লেষণ কি করা হয়? আলোচনা করা হয়, বিচার বিশ্লেষণ করা হয়, ঠিক আছে। শ্রেণী সম্পর্ক, শ্রেণী সংগ্রাম, ক্ষমতা দ্বন্দ্ব, শ্রেণী সম্পর্ক, শ্রেণী সংগ্রাম মানে কি? ওই যে শ্রমিক শ্রেণীর মানুষ খুব কম টাকায় কাজ করছে কোন একটা অভিজাত বর্গের কারখানাতে, তাহলে তারা যে অভিজাত বর্গের কারখানায় কাজ করছে তাদের দ্বারা শ্রমিক শ্রেণী কি হয়? সবসময় অত্যাচারিত হয়, সেই কথা মার্ক্সবাদীরা বলছে। সব জায়গায় একই পাবে, ঠিক আছে। লেনিনের মতে সকল শ্রেণীর সরকার ও রাষ্ট্রের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো রাষ্ট্রবিজ্ঞান। তাহলে মার্ক্সবাদীদের সংজ্ঞা বোঝা গেল। এরপরে আছে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের মধ্যে প্রথমে আছে প্রাচীন গ্রীসের রাষ্ট্রচিন্তা। প্রাচীন গ্রীসের রাষ্ট্রচিন্তা প্রায় আজ থেকে 2500 বছর পূর্বে শুরু হয়। জাস্ট এইখান থেকে একটুখানি জেনে নেবে, তেমন মুখস্থ করার দরকার নেই, আমার গল্পের মতো মনে রেখো শুধু, ঠিক আছে। তাহলে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পড়লাম। তাহলে তোমাদের একটা কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে। আমি একটুখানি বলে দিই যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা তোমরা নিজে থেকে লিখবে। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সংকীর্ণ আর ব্যাপক অর্থে যেগুলো পড়লে সেইখান থেকে নিজেরা নিয়ে পড়বে। আমি একটা বলে দিই সংজ্ঞা, যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের এমন শাখা যা বিজ্ঞানসম্মত পর্যালোচনার মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন তত্ত্ব, সংগঠন, শাসন পদ্ধতি, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের কি সম্পর্ক, আলোচনা, রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সংগঠন প্রভৃতি বিশ্লেষণ করে। অর্থাৎ তোমাদের যে সংজ্ঞাগুলো পড়ালাম সেইখান থেকে সব কটার সংজ্ঞা পড়ার পরে এই সংজ্ঞাটা নিজের মতো করে লিখবে। বেশ, এরপরে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন আমরা জানি। বিবর্তন প্রায় রাষ্ট্রবিজ্ঞানের চর্চা শুরু হয় প্রায় 2500 বছর আগে। কখন শুরু হয়? 2500 বছর আগে। কিভাবে শুরু হয়? যে প্লেটো তার বই ছিল কি? প্লেটোর বই ছিল কি? একটা বই ছিল দ্য রিপাবলিক, এই যে এখানে আমি লিখেছি দ্য রিপাবলিক, আর একটা বই ছিল দ্য স্টেটমেন্ট, দ্য লজ। এই বইগুলো থেকেই প্লেটো রাষ্ট্রচিন্তায় প্রথম রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন হিসাবে ধরা হয়। অ্যারিস্টটল তার বই পলিটিক্স ও নিকোমেনেথিক্সে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বলেছেন। অর্থাৎ প্লেটো আর অ্যারিস্টটল দুজনে
অ্যারিস্টটল প্লেটোর শিষ্য ছিল, তিনিও যেমন রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের মধ্যে পড়ছে, মানে তার এই যে বই পলিটিক্স থেকে রাষ্ট্র রাজনীতি শুরু হয় আলোচনা, আবার প্লেটো রাষ্ট্রচিন্তা দ্য রিপাবলিক বই থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন ধরা হচ্ছে কোথায়? প্রাচীন গ্রিসে। প্রাচীন গ্রিস মানে কত সালে? আজ থেকে প্রায় বহু বছর আগে, প্রায় 2500 বছর পূর্বে। এই যে এখানে আমি লিখে দিচ্ছি 2500 বছর পূর্বে, ঠিক আছে। এরপরে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন হিসাবে আমরা দেখব যে রোমান রাষ্ট্রচিন্তাবিদ। রোমান রাষ্ট্রচিন্তাবিদের মধ্যে হবে পলিবিয়াস, তার বই ছিল হিস্ট্রি অফ রোম। এখান থেকেও রাষ্ট্রবিজ্ঞান ধরা হচ্ছে যে রোমে রাষ্ট্রবিজ্ঞানে শুরু হয়। সিসেরোর বই ছিল দ্য রিপাবলিকা দ্য লেজিবাস। এই বইগুলোর নাম অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় কিন্তু বইগুলোর নাম তুলে দেবে আর বলবে যে কার লেখা বইটা, ঠিক আছে। এখানে তিনি কি উল্লেখ করেছেন? এই যে রোমান রাষ্ট্রচিন্তা পলিবিয়াস আর সিসেরো কি উল্লেখ করেছেন? যে আইন, প্রাকৃতিক সাম্য, বিশ্বরাষ্ট্র ও কমনওয়েলথের যে আদর্শ প্রচার করেছিলেন তা রোমান রাষ্ট্রচিন্তাকে বিশেষভাবে সমৃদ্ধ করেছিল। অর্থাৎ তিনি সাম্য কি, ঠিক আছে, আইন কি, কমনওয়েলথ কি অর্থাৎ সবার সার্বিক উন্নয়ন কি, এই সমস্ত বিষয়গুলো যুক্ত করেছিলেন তার বই কোথায়? যে দ্য রিপাবলিক বইতে, ঠিক আছে। এরপরে রাষ্ট্রবিজ্ঞানে রোমান রাষ্ট্রচিন্তাবিদ হয়ে যাওয়ার পরে আসবে মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদ। মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে আসবে সেন্ট অগাস্টিন, তার বইয়ের নাম ছিল দ্য সিটি অফ গড। আর সেন্ট থমাস অ্যাকুইনাস তার সুম্মা কন্ট্রা জেন্টিলিস সুম্মা থিওলজিক্যাল বইতে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আলোচনা মানেই সেখানে আইন কানুন, সরকার, এই জিনিসগুলো চলে আসবে। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন নবজাগরণ পর্ব। নবজাগরণ পর্বে কি আছে? ম্যাকিয়াভেলি তার গ্রন্থ ডিসকভারি বলছি, দ্য ডিসকোর্স অফ লিভি দ্য প্রিন্স। এইখানে মনে রাখবে এই যে ম্যাকিয়াভেলি, ভীষণ গুরুত্বপূর্ণ শব্দটা মনে রাখবে, এই ব্যক্তির নামটা। তিনি প্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন। এই ম্যাকিয়াভেলি রাষ্ট্র শব্দটা প্রথম ব্যবহার করেন, ঠিক আছে। তাই খুব ভালো রকম ভাবে মনে রাখবে যে দ্য প্রিন্স বইটা লিখেছেন ম্যাকিয়াভেলি। তার বই দ্য প্রিন্সে রাষ্ট্রবিজ্ঞান শব্দটা প্রথম ব্যবহার করেন, আর তাই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনকও বলা হয়। তাই ম্যাকিয়াভেলিকে কি বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক। ঠিক আছে, এই যে নিচে লিখে দিচ্ছি, তিনি প্রথম রাষ্ট্রবিজ্ঞান শব্দটা ব্যবহার করেছিলেন, তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। বেশ, এরপর রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের হিসাবে 16 শতাব্দী থেকে 19 শতাব্দী পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, ঠিক আছে। 1500 থেকে শুরু হয় 16 শতাব্দী, আর 1900 গিয়ে 1801 থেকে শুরু হয়, অর্থাৎ এটা শুরু হয় 1500 থেকে একবারে 1899 পর্যন্ত হলো 16 শতাব্দী। এটা হলো 1501 থেকে শুরু হয়ে গেল আর 1899 থেকে পর্যন্ত গেল। এটা হলো সালটা। এবার এখানে কারা কারা ছিল? যা বোদা ছিল রাষ্ট্রবিজ্ঞানকে তৈরি করেছে, টমাস হবস বলেছেন, জন লকের রাষ্ট্রচিন্তা এই রাষ্ট্রবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। যা বোদার বই ছিল দ্য 6 বুকস অফ কমনওয়েলথ, আর টমাস হবসের গ্রন্থ ছিল লেভিথান। রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত তিনি ব্যাখ্যাকর্তা ছিলেন টমাস হবস। খুব ভালো রকম ভাবে মনে রাখবে, টমাস হবস প্রথম রাজনীতি সম্পর্কে বিজ্ঞান সম্মত ব্যাখ্যা করেন। আর জন লক কি করেছিলেন? জন লক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, তাকে উদারনীতিবাদের জনক বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানে যে উদারনীতি ভাবনা চিন্তা সেটা তিনি ঢোকান রাষ্ট্রবিজ্ঞানে, আর রাজনৈতিক সার্বভৌমিকতারও জনক বলা হয় তাকে। আর তিনি কি বলেছেন? তার বইয়ের নাম কি? দ্য টু ট্রিটিস অফ গভর্নমেন্ট। এটা একটা গ্রন্থ, টু ট্রিটিস অফ গ্রন্থ। এই বইতে সবকিছু তিনি উল্লেখ করেছেন জন লক।
এরপর আছে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের মধ্যে 16 শতাব্দী থেকে 19 শতাব্দী পর্যন্ত আরো দুটো ব্যক্তি, আর একটা ব্যক্তি জ্যাক রুসো। রুসো বই ছিল দ্য সোশ্যাল কন্ট্রাক্ট জন্ম দিয়েছিলেন। এর মাধ্যমে তিনি জনপ্রিয় সার্বভৌমিকতাকে, সার্বভৌমিকতা মানে কি বললাম, কোনো দেশ যদি বিদেশি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে তাকেই বলা হয় সার্বভৌমিকতা, ইংরেজিতে বলা হয় সোভার্জিনিটি। ইংল্যান্ডে যখন বিপ্লব হয়, অষ্টাদশ শতাব্দীতে যখন শিল্প বিপ্লব হয়, আমেরিকায় যখন স্বাধীনতা যুদ্ধ চলে, ফরাসি বিপ্লব চলে, এর প্রভাবেও রাষ্ট্রচিন্তার ইতিহাসে যথেষ্ট কি ছিল, তাৎপর্যপূর্ণ ছিল। অর্থাৎ শিল্প বিপ্লব, স্বাধীনতা যুদ্ধ, আমেরিকার এই সমস্ত জিনিসগুলো, ফরাসি বিপ্লব রাষ্ট্রবিজ্ঞানকে আরো কি করেছে, সমৃদ্ধ করেছে। এরপরে আরেকজন আছে 16 থেকে 19 শতাব্দীতে, জেরেমি বেনথাম। জেরেমি বেনথাম মানে কি, একজন ব্যক্তি, তিনি কি বলছেন, তার বইয়ের নাম অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন। উপযোগিতাবাদের ধারণা দেন। তিনি কি বলেন, সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ হিতসাধন। অর্থাৎ তিনি এই কথাটা বলেছিলেন, গুরুত্বপূর্ণ, মনে রাখবি, যে সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ হিতসাধন। হিত মানে কি, ভালো করা, ঠিক আছে, ভালোর দিক দেখা, সেটাকে বলা হয় কি, হিতসাধন। বেশ। এরপরে আরেকজন আছে মার্ক্সবাদী। ইনি সবসময় শ্রেণী শোষণের কথা বলবে, মনে রাখবে, শ্রেণী শোষণের কথা বলবে অল টাইম, যেটা প্রথমে বললাম, মার্ক্সবাদীরা সবসময় শ্রেণী শোষণের কথা বলবে। এরপরে আছে 19 শতাব্দী থেকে মধ্যভাগ থেকে 20 শতাব্দীর প্রথম দশক পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠান ও বিকাশ। এরপর আছে কি, 1707 খ্রিস্টাব্দে লিবনিজ প্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেন। ভীষণ গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, শর্ট প্রশ্ন আসবে যে রাষ্ট্রবিজ্ঞান শব্দটা প্রথম কে ব্যবহার করেন, লিবনিজ। আর রাষ্ট্র শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন ম্যাকিয়াভেলি, ঠিক আছে। লিপসেট তার পলিটিক্যাল মেন 1890-তে আমেরিকান ইউনিভার্সিটি অফ ক্যাটালগে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহৃত হয়, মনে রাখবে, ঠিক আছে। এটা লিবনিজি হবে, এটা লিপসেট নয়, লিবনিজি হবে, ঠিক আছে। সরি, এই দুটো আলাদা ব্যক্তি, লিপসেট নয়, আমি ভাবছি বানান ভুল হয়েছে। এই দুজন আলাদা ব্যক্তি, লিবনিজ একজন আলাদা, বলতে বলতে ভুল হয়ে গেছে, লিবনিজ একজন আলাদা ব্যক্তি আর লিপসেট আর একটা আলাদা ব্যক্তি, ঠিক আছে। লিবনিজ প্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেন, আর আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান ব্যবহার করেন লিপসেট। তার বইটার নাম কি ছিল, লিপসেটের বইটার নাম ছিল, মনে রাখবে, এখানে লিপসেটের বইটার নাম মনে রাখবে, দ্য পলিটিক্যাল ম্যান, ঠিক আছে, মনে রাখবে, পলিটিক্যাল ম্যান। পরীক্ষায় প্রশ্ন দেবে বই দিয়ে, বলে বইটা কার লেখা, পলিটিক্যাল ম্যান। সব পড়তে হবে না, আমি যেগুলো বলছি নাম লিখে দিচ্ছি, সেইগুলো বিশেষ করে মনে রাখবে। লিপসেটের বই, গ্রন্থ কার, লিপসেটের, পলিটিক্যাল ম্যান। এরপরে আছে 19 শতাব্দীর মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম দশক পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে প্রাতিষ্ঠানিক উদ্যোগ। প্রাতিষ্ঠানিক উদ্যোগ মানে কি বোঝায়, যে স্কুলে এবং ইউনিভার্সিটিতে পড়ানো শুরু হয়েছে। ফ্রান্সিস লাইবার সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞানকে স্বতন্ত্র শাস্ত্র হিসাবে গড়ে তোলেন। গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, বইয়ের নাম, যে সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞানকে স্বতন্ত্র শাস্ত্র হিসাবে গড়ে তোলেন। জন উইলিয়াম বার্জেসের উদ্যোগে 1880 খ্রিস্টাব্দে ইউএসএ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান চর্চার একটি আবার বিশেষ বিভাগও খোলেন। অর্থাৎ কোথায় কোথায় রাষ্ট্রবিজ্ঞানই পড়ানো শুরু হলো সেইটা আমরা পেলাম। অর্থাৎ এর মাধ্যমে বুঝতে পারলাম যে রাষ্ট্রবিজ্ঞান ধীরে ধীরে কি হচ্ছে, নতুন নতুন জিনিস যুক্ত হচ্ছে এবং পড়াশোনাও হচ্ছে। আবার 1903 থেকে ইউএসএ তে নিউ ওরলিয়াস শহরে আমেরিকা পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। মনে রাখবে, এটা পরীক্ষায় আসবেই, যে ইউএসএ তে নিউ ওরলিয়াস শহরে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, পলিটিক্যাল সায়েন্স নিয়ে গবেষণা করার জন্য।
বিবর্তনের মধ্যে তারপরে কি দিয়েছে, বিংশ শতকে প্রথম দশকে পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন। কি বলছে, আচরণবাদীরা কি বলেছে যে 1908 খ্রিস্টাব্দে গ্রাহাম ওয়ালস হিউম্যান নেচার অ্যান্ড পলিটিক্স বইয়ের নাম মনে রাখবে, হিউম্যান নেচার অ্যান্ড পলিটিক্স, এবং আর্থার বেন্টলি দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থ দুটির মধ্য দিয়ে আচরণবাদী দৃষ্টিভঙ্গি সূত্রপাত করে। আচরণবাদীরা কি দেখবে, তাদের মূল বক্তব্য কি, যে রাজনৈতিক বিচার বিশ্লেষণের ক্ষেত্রে তথ্য ভিত্তিক বাস্তবতার উপর গুরুত্ব আরোপ, বাস্তবে যার অস্তিত্ব আছে এবং যা ঘটছে তাকেই এই তত্ত্বে কি করা হয়, ব্যাখ্যা করা হয়। এই তত্ত্বের কারা কারা ছিল, আচরণবাদী তাত্ত্বিক হলেন হ্যারল্ড ল্যাসওয়েল, হাবার্ট সাইমন, মর্টন কাপলান, গ্যাব্রিয়েল আলমন্ড, জিবি পাওয়েল, ডেভিড স্টোন প্রমুখ। অর্থাৎ এরা ছিল রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী লোক, যারা কি বিশ্বাস করত, যে যেটা পৃথিবীতে ঘটছে সেইটাই তারা বিশ্বাস করত। ঠিক আছে, পৃথিবীতে যেটা ঘটছে তারা সেইটাই বিশ্বাস করত। তাহলে বোঝা গেল যে রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বলতে কি বোঝায়। আচরণবাদী বলতে বোঝায়, আমরা জানলাম কি, যারা বাস্তবতাকে বেশি বিশ্বাস করত। তাদের মধ্যে কারা কারা ছিল জানলাম। এরপরে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসে উত্তর আচরণবাদ, ঠিক আছে, উত্তর আচরণবাদ অর্থাৎ আচরণবাদ যে পরে কত দশকে, 1960-এর দশকে আচরণবাদের বিরোধিতা করে মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের ওপর বেশি গুরুত্ব আরোপ করে যে নতুন আন্দোলনের সূচনা করে তাকে বলা হয় উত্তর আচরণবাদী বিপ্লব। ঠিক আছে, কত দশক হয় উত্তর আচরণবাদী বিপ্লব, মনে রাখবে সালটা 1960-এর দশকে। কি বলা হয়, তাদের মেন বিষয়বস্তু কি ছিল, মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের ওপর গুরুত্ব আরোপ করে। মূল্যবোধ মানে বলতে বোঝায় ভ্যালু, মানে কোন একটা মানুষ কতটা সৎ অসৎ এই সমস্ত বিষয়। ঠিক আছে, তারপরে কি বোঝায়, যে ন্যায় বলতে আমরা জানি কি, স্বাধীনতা বলতে কি বোঝায় আমরা জানি। ঠিক আছে, তাই এই জিনিসগুলো পরবর্তীকালে হয়। এরপরে আসবো আমরা নয়া উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তাবিদ কারা কারা ছিল। নয়া উদারনীতি রাষ্ট্রচিন্তাবিদের মধ্যে কারা ছিল, নয়া উদারনীতিবাদ মানে কি বোঝায়, উদার, তার মনটা উদার বলে না, সেই রকম। সেই উদারনীতিবাদের মধ্যে ছিল রবার্ট নজকি অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া গ্রন্থে এএফ হায়েক তার রোড টু সার্ভডম গ্রন্থে, ফ্রিডম্যানের তার ফ্রি টু চুজ এ পার্সোনাল স্টেটমেন্ট গ্রন্থে নয়া উদারনীতিবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করেছেন। এই ব্যক্তিগুলোর বইয়ের নাম মনে রাখতে হবে, কিন্তু এই বইয়ের নাম দিয়ে প্রশ্ন দেবে। ঠিক আছে, তাহলে নয়া উদারনীতিবাদ বলতে কি বোঝায় বললাম, যে মানুষ এইখানে রাষ্ট্রবিজ্ঞানে উদারনীতিবাদ যে ভাবনা চিন্তা আছে, যে কোন একটা রাষ্ট্র কেমন হবে, উদার হবে না বাউন্ডারি হবে। যেমন দক্ষিণ কোরিয়া উদার হলেও উত্তর কোরিয়া উদার নয়। যেমন ভারত একটা উদার রাষ্ট্র, ঠিক আছে, কিন্তু চায়না উদার রাষ্ট্র নয়, এইরকম। ঠিক আছে, বুঝতে পারছো, ভারতে সমস্ত স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, মানুষ সমস্ত অধিকার ভোগ করে, তাই আমরা উদার বলতে পারছি, কিন্তু চীনে সেই সুযোগটা নেই। এরপর রাষ্ট্র বিবর্তনের ইতিহাসে উত্তর আধুনিকতাবাদের মধ্যে কি পড়ছে, পশ্চিমী আধুনিকতাবাদের ধারণাকে তীব্রভাবে চ্যালেঞ্জ জানিয়ে বা সমালোচনা করে একটি দর্শন বা তত্ত্ব হিসাবে উত্তর আধুনিকতাবাদের উদ্ভব হয় আধুনিকতাবাদের পরে। ঠিক আছে, বিংশ শতাব্দীতে 70-এর দশকে পরবর্তীকালে এর মূল বক্তব্য কি ছিল, বহুমাত্রিকতা, আপেক্ষিকতা, বিভিন্নতা, যা অস্বীকার করে বিশ্বজনীন সত্যকে, বিশ্বজনীন মুক্তির ধারণাকে। এই যে বিশ্বজনীন সত্য, বিশ্বজনীন মুক্তির ধারণা, বহুমাত্রিকতা, এগুলো কি, যখন পৃথিবীতে রাষ্ট্র সম্পর্কিত কোনো বাউন্ডারি থাকবে না। এই যে রাষ্ট্রবিজ্ঞানীরা, এরা হলো অনেকটা অ্যাডভান্স ভাবনা চিন্তা করে রাষ্ট্রবিজ্ঞানকে উন্নতির কথা ভেবেছে। ঠিক আছে, তাই বিশ্বজনীন বা গ্লোবালাইজেশনকে এরা সাপোর্ট করে, কোনো ধরনের দেশের সীমানাকে সাপোর্ট করে না এরা। ঠিক আছে, তাই উত্তর আধুনিকতাবাদে এরকম হয়েছিল।
তোমরা জাস্ট একটু করে পড়ার চেষ্টা করবে, অতটা ডিপলি ভেতরে যাওয়ার দরকার নেই। সিলেবাসে এরকম উল্লেখ করা নেই যে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন পড়তে হবে, কিন্তু একটা সাবজেক্ট পড়ছো, সেই সাবজেক্টটা কি করে ডেভেলপ হলো সেটা তোমাদের জানতে হবে। তাই এই বহুমাত্রিকতা, বিশ্বজনীন মুক্তি, বিশ্বজনীন যুক্তির এই সমস্ত ধারণা রাষ্ট্রবিজ্ঞানে যুক্ত হয়েছে। এরপরে উত্তর উপনিবেশবাদ। উত্তর উপনিবেশবাদ মানে কি বোঝায়? যবে থেকে উপনিবেশবাদ শেষ হলো, সেখানে কি বলা হচ্ছে, বিংশ শতাব্দীতে 70 দশকে শেষ পর্বে উঠে আসা উত্তর উপনিবেশবাদী চিন্তা ভাবনা রাষ্ট্রবিজ্ঞানের বিকাশকে অতি সাম্প্রতিক সংযোজক। ঠিক আছে, এখানে কি বলেছেন? উপনিবেশবাদ ও উপনিবেশিক রাষ্ট্রগুলির সমাজ সংস্কৃতির ওপর পশ্চিমী রাষ্ট্রগুলির আধিপত্যের বিভিন্ন দিকগুলিকে বিচার বিশ্লেষণ করে থাকে। এই লাইনটা ইম্পর্টেন্ট, যে উত্তর উপনিবেশবাদ ও উপনিবেশিক রাষ্ট্রগুলির সমাজ সংস্কৃতির ওপর যে পশ্চিমী রাষ্ট্রগুলির আধিপত্য ছিল, সেই আধিপত্যের বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করে উত্তর উপনিবেশবাদের রাষ্ট্রবিজ্ঞানীরা। এদের মধ্যে কারা কারা ছিল? এডওয়ার্ড ডব্লিউ সাইদ, গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক, হোমি কে ভাবা। ঠিক আছে, এই সমস্ত ব্যক্তিরা, পার্সোনালিটিরা রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসে উত্তর উপনিবেশবাদকে ডেভেলপ করেছে। ঠিক আছে, এখানে কি বলা হয়? আমাদের মতো ভারতের দেশে পশ্চিমী রাষ্ট্রের যে প্রভাব, তার প্রভাবের দিকগুলি এরা আলোচনা করে। বেশ, এরপরে আমরা চলে আসবো, তবে বুঝতে পারলে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসটা কিছুটা। ঠিক আছে, তোমাদের সবারই নিশ্চয়ই বই আছে, সেই বইটা দেখে তোমরা একটু পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, বেশ। আর যদি কোনো কিছু সম্বন্ধে ডাউট হয় বা বুঝতে না পারো, আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের সেটা এক্সপ্লেন করে দেব পরের ভিডিওতে। বেশ, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি কি, মানে রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? সাবেকি মতামত, অর্থাৎ সাধারণভাবে কি বলা হয় বা সংকীর্ণ অর্থে কি বলা হয়? রাষ্ট্রবিজ্ঞান নাকি শুধু রাষ্ট্র নিয়ে আলোচনা করে, কোন একটা দেশ নিয়ে আলোচনা করে, কোন একটা সরকার নিয়ে আলোচনা করে, সরকার এবং রাষ্ট্রের সম্পর্ক কি সেটা নিয়ে আলোচনা করে। রাষ্ট্র সরকার যখন আলোচনা হয়ে যায়, সেই সরকার বা রাষ্ট্রের মধ্যে কি কি আইন প্রচলিত আছে মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করার জন্য। ঠিক আছে, তারপরে সেই আইনকে প্রয়োগ করে রাষ্ট্রকে কি করে পরিচালনা করবে, সেইটাকেই বলা হচ্ছে কি ফলিত রাজনীতি। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মূল বিষয়বস্তু কি, কোন একটা রাষ্ট্রের মধ্যে থাকা সরকার এবং জনগণের মধ্যে যে সম্পর্ক, সেটা কি করে আরো ভালো থাকবে, রাষ্ট্রের মধ্যে থাকা সরকার জনগণকে কি করে আরো ভালো করে শাসন করবে, নিয়ন্ত্রণ করতে পারবে বিভিন্নভাবে, এবং ডেভেলপমেন্ট, উন্নতির কাজ করবে, সেই সংক্রান্ত বিষয় কি তত্ত্বগত ফলিত রাজনীতি। ঠিক আছে, কোন একটা বিষয় নিয়ে যদি নৈতিক সমস্যা হয়, নৈতিক সমস্যা বলতে বোঝায় যে কোন একটা জনগণের অধিকার পাচ্ছে না। ঠিক আছে, জনগণের অধিকার না পেলে কি হয়ে গেল, নৈতিক একটা সমস্যা হলো। সেই নৈতিক সমস্যা কেন হচ্ছে, সেই নৈতিক সমস্যা জনগণের কি কি অসুবিধা হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করে কোথায়? নৈতিক সমস্যার আলোচনায়। ঠিক আছে, যে প্রত্যেকটা রাষ্ট্রে জনগণরা যে বসবাস করছে, সেই জনগণের ওপর কোনো অন্যায় হচ্ছে না, তো সেই অন্যায়টা কেন করছে সরকার, সেই সরকার অন্যায়টাকে কি করে বন্ধ করা যাবে, সেইটা আলোচনা করে কোথায়? রাষ্ট্রবিজ্ঞানে। ঠিক আছে, তারপর বলেছে রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অর্থাৎ কোন একটা দেশের বর্তমান কি অবস্থা হয়েছে, ভবিষ্যতে কি হতে পারে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে ভবিষ্যতে আরো উন্নতি হবে সেই রাষ্ট্রটা। ঠিক আছে, রাষ্ট্রের বিদেশ নীতি কেমন হবে, কোন একটা দেশের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখবে, সেই সম্পর্কিত বিষয়গুলো এই রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধির মধ্যেই পড়ে। বোঝা গেছে? অর্থাৎ আজকে রাষ্ট্রকে যেমন করে দেখছি, সেইখানে সেই রকম তার ভবিষ্যতে থাকবে না। যদি কোনো একটা রাষ্ট্র দুর্বল হয়, কোনো একটা রাষ্ট্র ছোট হয়, ঠিক আছে, উন্নতি করতে না পারে, তাহলে রাষ্ট্রবিজ্ঞানীদের একটা বিষয় কি, সেই রাষ্ট্রের মধ্যে কি কি বিষয় আছে, কিভাবে চালালে, রাষ্ট্রকে পরিচালনা করলে সেই দেশটা উন্নতির যে পৌঁছাবে, সেই সংক্রান্ত বিষয়েও আলোচনা করে কোথায়? রাষ্ট্রবিজ্ঞানে। তাহলে আমরা এখান থেকে ধারণা কি পেলাম? রাষ্ট্রের মূল পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের মূল পরিধি কি একটা তৈরি হবে, কি অবশ্যই একটা রাষ্ট্র থাকবে। রাষ্ট্র বলতে কি বোঝায়, সেটা কাকে বোঝায়? যেমন ভারত একটা রাষ্ট্র, ভারতের কি আছে? রাষ্ট্র তাকে বলবো যার কি থাকবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, নির্দিষ্ট
ভূখণ্ড, নির্দিষ্ট সরকার, ঠিক আছে, জনসংখ্যা, নির্দিষ্ট জনসংখ্যা, তারপরে নির্দিষ্ট জনসংখ্যা থাকার সাথে সাথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সার্বভৌমত্ব থাকবে, সার্বভৌমত্ব। তাহলে এই কটা বিষয় যদি থাকে মোটামুটি তাকে রাষ্ট্র বলতে পারি। যেমন ভারতের সমস্ত কিছুই ছিল, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, জনসংখ্যা সবই ছিল, কিন্তু 1947 সালের আগে, 15ই আগস্টের আগে এই সার্বভৌমত্ব ছিল না, তাই ভারত রাষ্ট্র ছিল না। তাই 1947 সাল 15ই আগস্টের পরে ভারত রাষ্ট্র হয়েছে। সেই রাষ্ট্র যে তৈরি হলো, সেই রাষ্ট্রের ভেতরে সরকার কি ধরনের কাজ করবে আমরা বললাম। সরকারের 3টে অঙ্গ, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। এদের কি কি কাজ? সরকারের সঙ্গে রাষ্ট্র আরো ভালো করে কোলাবোরেশন করে, অর্থাৎ রাষ্ট্রের জনগণের সঙ্গে কোলাবোরেশন করে আরো কি করে পরিচালনা করতে পারে রাষ্ট্রকে ভালো করে, সেই সংক্রান্ত বিষয়। তারপরে তত্ত্বগত ফলিত রাজনীতি বলতে কি বোঝায়? যে জিনিসগুলো আমরা পড়লাম রাষ্ট্রবিজ্ঞানে, সেই জিনিসগুলো আমরা কি করে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছি, সেইটা হলো নৈতিক নিয়ে তত্ত্বগত ফলিত রাজনীতি। অর্থাৎ ঠিক আছে, যে এখানে কি কি আলোচনা করে? সরকারের বিভিন্ন রূপ। তত্ত্বগত ফলিত রাজনীতিতে কি কি আলোচনা করে শুনে নাও ভালো করে মন দিয়ে। এখানে আলোচনা করে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, আদর্শ, আইন, স্বাধীনতা ইত্যাদি। অর্থাৎ রাষ্ট্রের কি করে উৎপত্তি হলো, সেই রাষ্ট্র গণতন্ত্র না স্বৈরতন্ত্র, সেটাকে বলা হয় প্রকৃতি। আদর্শ কি রাষ্ট্রের, স্বাধীনতা আছে কিনা, আইন কেমন আছে, সেইগুলো। এছাড়াও সরকারের কি কি রূপ, সরকারের বিভিন্ন রূপ আমরা পড়লাম। সরকার কি কি কাজ করে, আইন কিভাবে সেই দেশে তৈরি হয়, রাজনৈতিক দল কি কি আছে, কূটনীতি অর্থাৎ বিদেশ নীতি, এই সমস্ত বিষয় এই ফলিত রাজনীতির মধ্যে পড়ে। অর্থাৎ এই যে জিনিসগুলো, বিদেশ নীতি নির্ধারণ করতে গেলে, সরকারের বিভিন্ন রূপ বুঝতে গেলে, ঠিক আছে, সরকারের কার্যাবলী বুঝতে গেলে, আইন কি করে তৈরি হয় সেটা বুঝতে গেলে রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে। আর রাষ্ট্রবিজ্ঞান সেইগুলো নিয়েও তৈরি, ঠিক আছে। আর রাষ্ট্রের বর্তমান ভবিষ্যৎ কি হবে সেটা রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয়, প্রকৃতি আলোচনা করা হয়। এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধির মধ্যে আধুনিক মতামতে কি বলা হয়? যে প্রথম বলছে ব্যক্তি রাজনৈতিক আচরণ, অর্থাৎ আমরা যে জনগণ একটা রাষ্ট্রের মধ্যে থাকছি তাদের আচার আচরণ কেমন, একটা দেশের মানুষ কতটা সুখে শান্তিতে আছে একটা দেশে থেকে, সেই সংক্রান্ত বিষয়েও এখানে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ব্যক্তি ও রাজনৈতিক আচরণ বোঝা গেল, যে আমাদের মতো জনগণ কি ধরনের আচরণ করছে। বেশ, এরপরে কি বলছে? এরপরে বলছে কি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠান মানে কি বোঝায়? যে প্রত্যেকটা দেশের মধ্যে একটা করে পলিটিক্যাল লিডার আছে। সেই পলিটিক্যাল লিডার যেমন আছে, যে ক্ষমতায় আছে, অপোজিশন পার্টি বা বিরোধী দলও আছে, ঠিক আছে। আমাদের যেমন ভারতে ক্ষমতায় আছে এনডিএ সরকার, ঠিক আছে, এনডিএ সরকার বা বিজেপি গভর্নমেন্ট সাধারণভাবে যদি বলো। আর অপোজিশন পার্টি মেন আছে জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস এনসি। তাহলে এই যে বিজেপি, ন্যাশনাল কংগ্রেস, এইগুলো হলো রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক প্রতিষ্ঠান, ঠিক আছে। তারপর আবার আছে কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ওই যে বললাম যে শ্রমিক ইউনিয়ন, কারখানার ইউনিয়ন, এরা কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এরা সরকারকে চাপে রাখে কোনো সিদ্ধান্ত যদি ঠিকঠাক না নেয়। তারপর রাজনৈতিক ক্ষমতা, প্রত্যেকটা দেশেরই একটা একটা পলিটিক্যাল লিডারের রাজনৈতিক ক্ষমতা আছে। সেই রাজনৈতিক ক্ষমতা কতটা খারাপ, কতটা ভালোভাবে ব্যবহার করছে সেই দলের নেতারা, সেটা দেখব, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞান সেইটা দেখে। আর বিরোধ ও অনৈক্য আলোচনা, কেন বিরোধ হচ্ছে, বিরোধটাকে কি করে কমানো যায়, জনগণের সঙ্গে রাষ্ট্রের বা রাষ্ট্রের মানুষের সঙ্গে মানুষের যে বিরোধ, সেই বিরোধটা কি করে কমানো যায়, সেই জিনিসগুলো এখানে আলোচনা করে। অর্থাৎ একটা রাজনৈতিক দলের সঙ্গে আর একটা রাজনৈতিক দলের যদি বিরোধ হয়, সেই বিরোধ কেন হচ্ছে, কিভাবে সেটা মিটবে, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করে,
ঠিক আছে, যত সাবজেক্টটা পড়াবো তত ধীরে ধীরে ক্লিয়ার হবে যে রাষ্ট্রবিজ্ঞান আসলে কি। তাই আজকের ভিডিওটা অনেকটা বোরিং লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু মন দিয়ে এইটা দেখার পরে ভিডিওগুলো দেব, পরের সপ্তাহে আবার সেকেন্ড চ্যাপ্টার দেব, তখন দেখবে পড়বে, ধীরে ধীরে বুঝতে পারবে রাষ্ট্রবিজ্ঞান আসলে কি। ঠিক আছে, খুব সুন্দর একটা সাবজেক্ট পড়লে ভীষণ ভালো লাগবে, অর্থাৎ বাস্তবের সঙ্গে অনেকটা মিল পাবে। ঠিক আছে, পরের দিন আমরা পড়বো রাষ্ট্র, সেকেন্ড চ্যাপ্টার, রাষ্ট্র কি, রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, এই সংক্রান্ত বিষয়। তখন আরো ভালো করে বুঝতে পারবে। আজকে যে এখানে বারবার রাষ্ট্র নিয়ে আলোচনা করছি, পরের চ্যাপ্টারে আমরা পড়বো রাষ্ট্র আসলে কি। ঠিক আছে, এরপরে রাষ্ট্রবিজ্ঞান আমরা কেন পাঠ করব, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি। রাষ্ট্রবিজ্ঞান পাঠ করব তার কারণ হলো, প্রত্যেকটা দেশের নাগরিক হিসাবে রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা না পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো না যে রাষ্ট্রের মধ্যে থেকে সরকার কি ধরনের কাজকর্ম করছে, জনগণ কি কি পাওয়ার অধিকারী, জনগণের উপর কোন কোন ক্ষমতা রাষ্ট্র প্রয়োগ করতে পারে। ঠিক আছে, নাগরিকরা কোন কোন মৌলিক অধিকারগুলো পাবে, এই জিনিসগুলো যদি না জানো তাহলে খুব কষ্ট হবে একটা দেশের কার্যকলাপ বুঝতে। একটা রাজনৈতিক নেতা তোমাকে যাতে বোকা বানাতে না পারে, বা কোন একটা দলের নেতা তোমাকে যাতে বোকা বানাতে না পারে, আরো বুদ্ধিমান যদি হতে হয়, ঠিক আছে, তবে তোমাকে রাষ্ট্রবিজ্ঞান পড়তে পারে। অনেক রাজনৈতিক নেতা আছে যেমন তেমন করে মানুষকে বুঝিয়ে দেয়, তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান ভালো করে পড়ো তাহলে সে তোমাকে বোকা বানাতে পারবে না। অর্থাৎ শিক্ষিত মানুষ, তুমি একজন রাষ্ট্রবিজ্ঞানে সাবজেক্টটা পড়েছো, সেই রাষ্ট্রবিজ্ঞান পড়ে তোমরা বুঝতে পারবে যে সরকার কি, সরকারের কি কি কাজ, সরকার কোন কোন ক্ষমতা প্রয়োগ করতে পারে। তবে যদি জেনে যাও এই জিনিসগুলো, তাহলে একজন যে কোনো নেতা বা যে কেউ সাধারণ মানুষ তোমাকে বোকা বানাতে পারবে না। তুমি খুব ভালো রকম ভাবে বুদ্ধিমান হয়ে সেই জিনিসগুলোকে ট্যাকেল করতে পারবে, ডিল করতে পারবে। তাই রাষ্ট্রবিজ্ঞান আমাদের পাঠ করা ভীষণ জরুরি। রাজনীতি সম্পর্কে বুঝতে হবে, ভোটাধিকার কেমন আমাদের, আমরা ভোট দেওয়ার অধিকার পাচ্ছি সেটা কতটা গুরুত্বপূর্ণ, আমরা নাগরিক হিসাবে কি কি অধিকারগুলো পাচ্ছি, আমাদের রাষ্ট্রের মধ্যে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি, এই সমস্ত কিছুই, ঠিক আছে, আমাদের ওপর রাষ্ট্র কোন বিষয়গুলো চাপিয়ে দিতে পারে না, এই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই পড়তেই হবে। সবশেষে বলবো যে বৌদ্ধিক বিকাশ, অর্থাৎ তুমি একটা ভালো মানুষ হতে গেলে, একটা ভালো বুদ্ধিমান মানুষ হতে গেলে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ রাজনীতি কি, রাষ্ট্র রাজনীতি, অর্থাৎ দেশের ভেতরে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এ কাদা একে ছোড়ে, ও ওকে কাদা ছোড়ে, যে আমি করেছি তাতে কি হয়েছে, তুমি প্রশ্ন করছো, তুমিও তো করেছো, তুমি চুরি করেছো, আমিও চুরি করেছি, এরকম একটা ধরনের বলে। তাহলে এই যে রাষ্ট্রবিজ্ঞান কি তোমাকে সেই শিক্ষাটা দেবে যে রাজনীতির দলরা তাদের নিজেদের মধ্যে যে আন্দোলন করছে, নিজেদের মধ্যে ঝামেলা করছে, তুমি খুব সহজে বুঝতে পারবে যে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড আসলে কি ধরনের, কোন দিকে যাচ্ছে তাদের কর্মসূচিগুলো। ঠিক আছে, তারপর বলেছে মতাদর্শগত লাভ। মতাদর্শগত ধারণা লাভ মানে কি, কমিউনিস্ট, সমাজতন্ত্র ও রাষ্ট্র। আমাদের দেশ গণতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ সবার সমান অধিকার আছে। আমাদের দেশ সমাজতান্ত্রিক রাষ্ট্র, প্রত্যেকটা গরিব মানুষকে, সবাইকে সমান সুযোগ সুবিধা দেবে। কিন্তু আমেরিকা একটা পুঁজিবাদী রাষ্ট্র, সেখানে কোনো ধরনের গরিব মানুষ ধরেই নেওয়া হয়েছে যে নেই। সেখানে কি হবে, যত ধরনের প্রাইভেট কোম্পানি আছে, কিন্তু আমাদের দেশে প্রাইভেট কোম্পানির সঙ্গে সঙ্গে সরকারি কোম্পানিও আছে। তাই আমাদের দেশ কি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক, আর আমেরিকা হলো গণতান্ত্রিক পুঁজিবাদী। ঠিক আছে, চীন হলো গণতন্ত্র সম্পূর্ণরূপে নেই, কিন্তু একটা কি সমাজতন্ত্র রাষ্ট্র। ঠিক আছে, তাই এই যে মতাদর্শ প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা, সমাজতন্ত্র মানে কি, গণতন্ত্র মানে কি, পুঁজিবাদী মানে কি, এই সম্পর্কে ধারণা লাভ করতে গেলে রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। ঠিক আছে, আমাদের কি কি কর্তব্য, নাগরিকদের কি কি কর্তব্য আছে, আমাদের কি কি অধিকার আছে, রাষ্ট্রে আমরা বসবাস করছি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, তাহলে সেই রাষ্ট্রে থেকে আমরা কি কি অধিকার পাবো, আমরা কি কি অধিকার ভোগ করতে পারি, আমাদের কি কি কর্তব্য আছে, এগুলো জানতে গেলে তোমাকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। সুনাগরিকতার গুণাবলী লাভ, তুমি যে সুনাগরিক হচ্ছ, একটা ভালো মানুষ হবে, তার জন্য রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। সমাজের জীবনের মূল্যের বিচার করে। ঠিক আছে, রাষ্ট্র কি করে, রাষ্ট্র ও সমাজ জীবনে প্রকৃত মূল্য বিচারের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান চর্চার সার্থকতা। বোঝা গেছে যে জীবনের মূল্য ভালো করে বুঝতে গেলে, জীবন আসলে কি সেটা বুঝতে গেলে রাষ্ট্রবিজ্ঞান কিছুটা পড়তে হবে। বিবিধ সামাজিক সমস্যার সমাধানের ইতিবাচক ভূমিকা, যে যে সমস্যাগুলো উঠে আসছে আমাদের সমাজে, সেই সমস্যাগুলো কি করে সলভ করা যায়,
সেই সলভ করতে গেলেও তোমাকে রাষ্ট্রবিজ্ঞানে ভালো করে জানতে হবে। আর শেষে দিয়েছে বৌদ্ধিক বিকাশ, তোমার ব্রেনকে ডেভেলপ করার জন্য, তোমাদের ব্রেনকে আরো উন্নত মানের তুখর বানানোর জন্য রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। ঠিক আছে, তবে এই সমস্ত বিষয়গুলো আমরা দেখে বুঝতে পারলাম কি, কিছু কিছু জায়গায় আমরা দেখলাম যে টেকনিক্যাল বিষয় আছে, যেখানে তথ্য লাগে সেখানে হয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান। আবার যেখানে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র একটা মানুষের বিহেভিয়ার কি করে বোঝা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবে, কোনো তথ্য থাকবে না, তখন তাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানকে একটা কি সমাজ বিজ্ঞান। তাই রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণরূপে বিজ্ঞানও নয়, তাই রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণরূপে সমাজ বিজ্ঞানও নয়, এর মাঝামাঝি একটা বিষয়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে মনে হবে রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান, কিছু কিছু ক্ষেত্রে মনে হবে রাষ্ট্রবিজ্ঞান হলো একটা বিজ্ঞান। তাই আজকে তোমাদের প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেল, তোমাদের যাদের বই আছে সেটা তোমরা পড়বে। আর এই যে ভিডিওর মাধ্যমে যে আমি পয়েন্টগুলো আলোচনা করলাম এবং কথাগুলো বললাম, খুব ভালো করে মন দিয়ে শুনবে, তাহলেই দেখবে এই চ্যাপ্টারটা টোটালটা ভালো করে বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদের বই পড়া অভ্যাস করতে হবে, শুধু ক্লাসগুলো করলে হবে না, বই পড়তে হবে। এর পরের দিন আমরা আলোচনা করব সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার পলিটিক্যাল সায়েন্স, সেকেন্ড চ্যাপ্টার। সেখানে কি আছে, রাষ্ট্র আছে, রাষ্ট্র বলতে কি বোঝায়। ঠিক আছে, তবে হ্যাঁ, আরেকটা কথা, এই যে সাব চ্যাপ্টারটা হয়ে গেল, এই সেকেন্ড চ্যাপ্টার করানোর আগে আমরা এই চ্যাপ্টার থেকে, এই প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে, প্রথম অধ্যায় থেকে কি কি আসতে পারে, রাষ্ট্রবিজ্ঞান একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞান এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু 100+150 প্রশ্ন প্র্যাকটিস করব, এই ভিডিওর পরেই দেব। ঠিক আছে, তাই ক্লাসগুলো করো, ক্লাসটা করবে, বই পড়বে, তারপরে কোশ্চেনগুলো সলভ করবে, তারপরে সেকেন্ড চ্যাপ্টারে যাবে। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। অনেকটা সময় লাগলো ক্লাসটা করতে, প্রায় 1 ঘন্টা হলো। তাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আমি নিয়ে আসবো, তোমরা সলভ করবে এবং আমি তার উত্তর সঙ্গে সঙ্গে বলে দেবো। তবে ভালো থাকবে, জয় হিন্দ।